মায়ের গুরুতর অসুস্থতা সত্ত্বেও তাকে সশরীরে এক নজর দেখতে এখনো দেশে আসতে পারেননি তারেক রহমান। রাতে যা বলা হচ্ছে দিনে তা বলা হচ্ছে না, দল যা বলছে সরকার তা বলছে না। কালকে রাতে বিএনপি বলেছে যে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবে, কালকে রাতে। আর আজকে দিনের বেলা পররাষ্ট্র উপদেষ্টা বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরের সাথে সাথে একই সাথে তার সন্তান জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন, কবে ফিরবেন, এই আলোচনা ভীষণ ডালপালা মেরেছিল, তর্ক বিতর্ক হয়েছে। এমনকি জনাব তারেক রহমানকে একটা স্ট্যাটাস দিয়ে তার কিছু সমস্যার কথা জানাতে হয়েছে। গতকাল সর্বশেষ অবস্থা দেখে মনে হচ্ছে তিনি অচিরেই দেশে ফিরছেন। সেটা মনে করা যথেষ্ট কারণ আছে, সেটা নিয়ে কথা বলতে। বাংলাদেশের রাজনীতি এখন একটি শ্বাসরুদ্ধকর উত্তেজনার মাঝ দিয়ে যাচ্ছে। একদিকে আছেন গুরুতর অসুস্থ আইসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, অন্যদিকে শুধু লাঞ্ছনে বসে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সপ্তাহে এই নাটকে এমন কিছু মোচড় এসেছে যা হলিউডের থ্রিলার কেউ হার মানায়। এক পাশে সরকার রাতের আধারে বিএনপির চেয়ারপারসনকে ঘোষণা করছে ভিভিআইপি এবং মোতায়েন করছে দেশের সবচেয়ে পেশাদার নিরাপত্তা বাহিনী এসএসএফ। আর অন্য পাশে মায়ের জীবন সংকট মুহূর্তেও ছেলে তারেক রহমান বলছেন, দেশে ফেরা আমার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি নিউজ নিয়ে। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই অবনতি। তারই ধারাবাহিকতায় আমরা কয়েকটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা ভিডিওগুলো ধারাবাহিক দেখলে বুঝতে পারবেন বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে কি পরিস্থিতি। চলুন দর্শক, আমরা ধারাবাহিকভাবে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। রাতে যা বলা হচ্ছে দিনে তা বলা হচ্ছে না, দল যা বলছে সরকার তা বলছে না। কালকে রাতে বিএনপি বলেছে যে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবে, কালকে রাতে। আর আজকে দিনের বেলা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি, তিনি চাইলেই তাকে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা যাচ্ছে যে দল যেভাবে শিগগিরই বলতে আসলে তারও আবার টাইম লিমিট নাই, এটা কালকে নাকি পরশু, সেটা একটা মানে একটা ফেক একটা টার্ম বা ভেগ টার্ম আছে, গ্যাপ আছে কথায়। তার মানে দল এখন আসলে সঠিকভাবে জানে না। আর পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন সেটা তো সত্য, যে তিনি যতটুকু জানেন যে মানে এরকম পাস চাননি। আবার এমনও হতে পারে যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি একটু চাপানো আছে, যাতে তিনি মানে নির্বিঘ্নে ফিরতে পারেন, কারণ এখন হইচই করে ফেরার মতন অবস্থা নেই যে তিনি আসবেন এয়ারপোর্টে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা যাবে, সেটা এই পরিস্থিতি না। যেহেতু তারেক রহমানের মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংকটের মধ্যে আছে, সুতরাং তিনি অনেক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সবাইকে একটু আড়ালে রেখেই নিরাপত্তার স্বার্থে, খালেদা জিয়ার স্বার্থে এবং তারেক রহমানের নিজের স্বার্থে তিনি হয়তো অ্যাভয়েড করে আসতে পারেন, হঠাৎ করে হয়তো দেশে তিনি চলে আসতে পারেন। আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা ধরেন তারেক রহমান যদি নাই আসে, তার মায়ের এরকম পরিস্থিতির মধ্যে যদি নাই আসে, তাহলে বোঝা যাচ্ছে যে তফসিল ঘোষণার পর বা নির্বাচনের সময় হয়তো তিনি আসতে পারবেন না। আমি যেটা আপনাদের কাছে জানতে চাই যে তারেক রহমান ছাড়া বেগম খালেদা জিয়ারকে তো আর আশাই করা যায় না। তিনি যদি ফিরেও আসেন তাহলে তার শারীরিক অবস্থা এমন হবে না যে তিনি মুভ করতে পারবেন, তিনি কথা বলতে পারবেন, অর্থাৎ নির্বাচনী কাজ করতে পারবেন। তাহলে বেগম খালেদা জিয়াকে মাইনাস করে চিন্তা করেন, মাইনাস করলে কে থাকে? তারেক রহমান। কিন্তু তারেক রহমান সশরীরে আসতে পারলেন না। তিনি আগের মতন ওই যে জুমে সবার সাথে কানেক্ট করলেন, জেলায় জেলায়, জনসভায় জনসভায়। এতে কি মানে যেই অভাবটা, তারেক রহমানের অভাবটা সবাই ফিল করছে, সেটা কি মিটবে? বা এভাবে কি প্রচার প্রচারণা করে বিএনপি ভালো করতে পারবে? কারণ বিএনপিকে তো এখন কম্পিটিশন করতে হচ্ছে, এমন তো না যে মানে মাঠটা একদম অবারিত, সুতরাং নির্বাচনটা হলেই বিএনপি চলে আসবে, বিষয়টা কি তেমনটা না। কারণ জামাত অনেক কৌশলে খেলছে, এমনও হবে জামাত তো নিজের দলকে জেতানোর চেষ্টাও করবে,
জামাত এমনও চেষ্টা করতে পারে যে বিএনপি সমর্থিত যে প্রার্থী তাকে হয়তো সমর্থন দিয়ে দিতে পারে, যদি দেখে যে না, এখানে তার দল জেতার সম্ভাবনা নেই। মোট কথা, যত বেশি বিএনপির আসন কমবে জামাতের তত বেশি জামাত লাভবান হবে। মানে কৌশলটা খুব পরিষ্কার। ফলে জামাত অনেককেই বলবে যে তোমরা দাঁড়াও, আমরা সাপোর্ট দেব। এবং বিএনপির যারা এখন মনোনয়ন প্রত্যাশী, তারা যদি ফাইনালি মনোনয়ন না পায়, তারা স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে যাবে। এখন তারেক রহমান যদি দেশে চলে আসে, তাহলে অনেক বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী তারা বলবে যে না, আমরা দলের প্রতি আস্থাশীল, তারেক রহমানের কাছে কথা দিয়েছি, আমরা নির্বাচন করব না। কিন্তু দূরে থাকলে কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, এটা নিয়ে কিন্তু একটা সংশয় আছে। তো এখন যেটা বিষয়, তার বেগম খালেদা জিয়া নেই, তারেক রহমানও নেই, এই অবস্থায় বিএনপি কতটা ভালো করতে পারবে? বিএনপি কি বিপর্যয়ের মধ্যে পড়বে? বিএনপি কি নানাভাবে বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরের সাথে সাথে একই সাথে তার সন্তান জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন, কবে ফিরবেন, এই আলোচনা ভীষণ ডালপালা মেরেছিল, তর্ক বিতর্ক হয়েছে। এমনকি জনাব তারেক রহমানকে একটা স্ট্যাটাস দিয়ে তার কিছু সমস্যার কথা জানাতে হয়েছে। গতকাল সর্বশেষ অবস্থা দেখে মনে হচ্ছে তিনি অচিরেই দেশে ফিরছেন। সেটা মনে করা যথেষ্ট কারণ আছে, সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে বেগম খালেদা জিয়ার আসলে শরীরের অবস্থা কেমন সেটা নিয়ে একটু কথা বলা দরকার। তিনি ভেন্টিলেশনে আছেন কিনা এটা নিয়ে গতকাল সারাদিন ডিবেট হয়েছে। কেউ কেউ বলছেন ভেন্টিলেশনে, কেউ কেউ বলেছেন লাইফ সাপোর্ট, ফুল লাইফ সাপোর্টে আছেন, নানা রকম কথাবার্তা। আমি সর্বশেষ প্রথম আলোর একটা রিপোর্টে দেখলাম যে তারা খোঁজখবর করে এটা জানাচ্ছেন তিনি ভেন্টিলেশনে আছেন। যদিও তার আগে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা আহমেদ আজম খান এটা আমাদেরকে জানিয়েছিলেন। অফিসিয়ালি আসলে আমরা বিএনপির পক্ষ থেকে তেমন কোনো স্টেটমেন্ট এখনও পাইনি। কিন্তু আমরা এর পরবর্তীতে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে, জরুরি বৈঠক। সেই বৈঠক শেষে জনাব সালাউদ্দিন আহমেদ, খুবই সিগনিফিক্যান্ট নেতা বিএনপির, তিনি জানিয়েছেন তারেক রহমান আর খুব বেশি দেরি করছেন না, তিনি খুব দ্রুতই দেশে ফিরছেন। তাতে আমরা বুঝতে পারি বেগম খালেদা জিয়ার আসলেই অবস্থার অবনতি হয়েছে। আমি গতকাল একটা ছোট ভিডিওতে বলেছিলাম আমরা চাই, আমরা দোয়া করি তিনি আমাদের মাঝে ফিরে আসুন, তিনি আমাদের মাঝে আরও বেশ লম্বা সময় থাকুন। এখন জনাব তারেক রহমান ফিরে আসা নিয়ে যে কতগুলো অঙ্ক মেলানোর চেষ্টা করছেন অনেকে, সেগুলো একটু বলে। একটা হচ্ছে আইন উপদেষ্টা গতকাল বলেছেন যে সরকারি দিক থেকে তো বাধা নেই, তারা জনাব তারেক রহমানের নিরাপত্তাজনিত যদি কোনো সমস্যা থাকে সেটাও তারা দেখার চেষ্টা করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকার দফায় দফায় বলেছে তারা কোনো ব্যারিয়ার তৈরি করছেন না। প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তারপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি ট্রাভেল ডকুমেন্ট 24 ঘন্টার মধ্যে দিতে চেয়েছেন, সব রকমভাবে সাহায্য করবে। এরপর সরকার বাধা দিল না, কিন্তু সরকারের আসলে সাহায্য লাগবে। সমস্যা যদি নিরাপত্তাজনিত হয়, আমরা এটাকেই প্রধান সমস্যা বলে মনে করি। দেশের অভ্যন্তরে এবং বৈদেশিক অনেক শক্তি জনাব তারেক রহমানকে যদি হত্যা করতে পারেন, অনেক সুবিধা তাদের আছে। সেই কারণে তিনি যদি রাষ্ট্রীয় এক্সট্রা নিরাপত্তা পান, সেই সূত্রে জানা যায় যদি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে যেত, তাহলে তিনি তার এই সিকিউরিটি থ্রেটের কথা জানালে এসএসএফের নিরাপত্তা তিনি পেতে পারতেন। মানে অন্যান্য যে বাহিনীগুলো আছে সেই তুলনায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফের নিরাপত্তা নিশ্চিতভাবেই তার জন্য অনেক বেশি বেটার কাজ করতো, অনেক বেশি কাজ করতো। এসএসএফ আমরা সাধারণ অর্থে জানি, আমি এসএসএফের আইনটা দেখছিলাম, 21 সালে এটা নতুন করে হয়েছে, আবার আগে তো ছিলই। তো সেই আইনে রাষ্ট্রপতি এবং আমরা সোফার যেটা জানি আর কি, যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মূলত এই এসএসএফের নিরাপত্তা সুবিধা পাবেন বাই ডিফল্ট। এখন যেহেতু প্রধানমন্ত্রীর জায়গায় প্রধান উপদেষ্টা আছে, তিনি পাচ্ছেন। আর রাষ্ট্র বা সরকার চাইলে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে, বিদেশি বা দেশি যে কোনো ব্যক্তিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দিতে পারেন। আমাদের নিশ্চয়ই চোখে পড়েছে গতকালই সরকার একটা প্রজ্ঞাপন জারি করে বলেছে বেগম খালেদা জিয়া এখন থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে সেটা ঘোষণা করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে তাকে এসএসএফের নিরাপত্তাও দেয়া হবে সেই ঘোষণার মাধ্যমে। কেউ কেউ বলার চেষ্টা করছেন এটার মাধ্যমে জনাব তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দিয়ে দেওয়া যাবে তার সন্তান হিসেবে। আমার কাছে কথাটা সঠিক বলে মনে হয় না। আমরা এই যে আইনটা আমি পড়ছিলাম, বাহিনীর ক্ষমতা ও দায়িত্ব আর্টিকেল ধারা 8-এর 3-এ আছে একদম স্পষ্টভাবে বাহিনী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা ক্ষেত্রমতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার বিঘ্ন ঘটাইতে পারে এরব ব্লা ব্লা ব্লা। তার মানে যাকে ঘোষণা করা হবে, এবং আমি প্রজ্ঞাপনটা পড়ে দেখলাম খালেদা জিয়ার পরিবারের কথা উল্লেখ নেই, শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং তাকে এসএসএফ সুবিধা দেওয়া হচ্ছে। একটা কথা আমরা মনে রাখবো, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাইরে তার পরিবারের সব সদস্য এসএসএফের নিরাপত্তা বাই ডিফল্ট এভাবে পেয়ে যান না। সুতরাং বেগম খালেদা জিয়ার এই এসএসএফ জনাব তারেক রহমানকেও কাভার করবে, আমার কাছে এটা সঠিক বলে মনে হয় না। আমি ধারণা করি বেগম খালেদা জিয়ার
ওখানে এসএসএফ থাকার কারণ হচ্ছে জনাব তারেক রহমান যখন তাকে দেখতে যাবেন সেই জায়গায় যেন তিনি সিকিউর থাকেন, নাহলে বেগম খালেদা জিয়া যেহেতু ওখানে আছেন এবং বাংলাদেশের রাজনীতি এখন একটি শ্বাসরুদ্ধকর উত্তেজনার মাঝ দিয়ে যাচ্ছে। একদিকে আছেন গুরুতর অসুস্থ আইসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, অন্যদিকে শুধু লাঞ্ছনে বসে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সপ্তাহে এই নাটকে এমন কিছু মোচড় এসেছে যা হলিউডের থ্রিলার কেউ হার মানায়। এক পাশে সরকার রাতের আধারে বিএনপির চেয়ারপারসনকে ঘোষণা করছে ভিভিআইপি এবং মোতায়েন করছে দেশের সবচেয়ে পেশাদার নিরাপত্তা বাহিনী এসএসএফ। আর অন্য পাশে মায়ের জীবন সংকট মুহূর্তেও ছেলে তারেক রহমান বলছেন, দেশে ফেরা আমার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়। দেশের নানা মহল থেকে প্রশ্ন উঠেছে এই একক নিয়ন্ত্রণ কার হাতে, কিন্তু সরকার ও তার মিত্র বিএনপির পক্ষ থেকে এই রহস্যের পর্দা উন্মোচন করা হয়নি। সরকার বরং বারবার বলছে, আসেন, কোনো বাধা নেই, ট্রাভেল পাস একদিনে তৈরি। তাহলে বাধাটা কোথায়? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে যেভাবে আলোচনার ঝড় বইছে তার প্রেক্ষিতে বিএনপির পক্ষে সবশেষ যে বার্তা দেওয়া হয়েছে সেটি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। অসুস্থ খালেদা জিয়াকে যদি বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয় তাহলে তারেক রহমানের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি তারেক রহমানের ফেরা নিশ্চিত নয় বলে সরকারের কাছে তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে আবেদন করা হয়নি। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বিষয়টি কি এমন, তারেক রহমান না ফিরে বরং মা খালেদা জিয়া কি লন্ডনে নেওয়া যায় কিনা সে চেষ্টা চলছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সবশেষ খবর হলো, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বাংলাদেশের 3 বাহিনীর প্রধান। 2রা ডিসেম্বর রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এভারকেয়ার হাসপাতালে যান। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, গত জানুয়ারিতে খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা করতে যাওয়ার আগে তার বাসায় গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছেন। গত 23শে নভেম্বর থেকে তিনি হাসপাতালে। সোমবার গভীর রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রবিবার থেকে ভেন্টিলেশনে আছেন খালেদা জিয়া। এই অবস্থায় লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা। এরই মধ্যে এসেছে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য সরকারি নিরাপত্তার ব্যবস্থা প্রথম দিন থেকে করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা আগে থেকেই সরকারি নিরাপত্তা পান। এছাড়াও চেয়ারপারসন সিকিউরিটি নামে বিএনপির একটি নিরাপত্তা উইং আছে, সেটির সদস্যরাও বেসরকারি নিরাপত্তা এজেন্সির লোক। তারপরও সোমবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভিভিআইপি বা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণার পাশাপাশি তাকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে থাকে। বর্তমানে তারা প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিয়োজিত। সোমবার রাত থেকে এভারকেয়ার হাসপাতালে এসএসএফ এর কমান্ডাররা খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এখন প্রধান উপদেষ্টার সমান নিরাপত্তা পাবেন। বাংলাদেশ এসএসএফ কি সবচেয়ে পেশাদার নিরাপত্তা বাহিনী বলে গণ্য করা হয়। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, নিরাপত্তা এবং উচ্চ মর্যাদা বিবেচনার জন্য। তবে সরকারের এই ব্যাখ্যার পরও রাজনৈতিক বিশ্লেষকেরা এর পেছনে অন্য গন্ধ পাচ্ছেন। বিএনপির তৃণমূল কর্মীরা যখন তারেক রহমানের দেশে না ফেরায় ক্ষুব্ধ, তখন প্রশ্ন উঠেছে, ইউনূস সরকার কি এই এসএসএফ এর রাজকীয় মর্যাদা দিয়ে সেই ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছেন? অনেকটা এমন যে, ঠিক আছে, ছেলেকে ফেরাতে পারছেন না, কিন্তু মাকে তো ভিভিআইপি মর্যাদা দিলাম, এতেই খুশি থাকো। খালেদা জিয়া নিরাপত্তা নিয়ে সোমবার রাতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে কেন এই বিশেষ মর্যাদা দিচ্ছে ইউনূস সরকার।